বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার সম্পর্কে একটু ডিসকাস করব। আমরা আগেই জানি ব্লাড প্রেশার বলতে আমরা আসলে সিস্টেমিক আর্টারিয়াল ব্লাড প্রেশার কি বুঝি। এছাড়াও ভেনাস, ক্যাপিলারি, ইন্ট্রাভেন্ট্রিকুলার অন্যান্য ব্লাড প্রেশার আছে। সিস্টেমিক আর্টারিয়াল ব্লাড প্রেশার হচ্ছে টিস্যু নিউট্রিশনের প্রয়োজন, জন্য আমরা সিস্টেমিক আর্টারিয়াল ব্লাড প্রেশার সম্পর্কে ইলাবোরেশন করে জানার চেষ্টা করছি। আজকে আমরা ব্লাড প্রেশার মেজার করব। ব্লাড প্রেশার কি আমি আগেই বলেছি। ব্লাড প্রেশার কী ছিল যে ব্লাড প্রেশার ইজ দ্য লেটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড অন দ্য ভেসেল ওয়াল হোয়াইল ফ্লোয়িং থ্রু ইট। এগুলো আমি আগের লেকচারে বলেছি। আজকে আমরা ব্লাড প্রেশার মেজার করার দুইটা মেথডে আছে, সেটা সম্পর্কে জানবো। অ্যাট ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট মেথড, দেন ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডটা হচ্ছে আমরা আর্টারিয়াল ব্লাড প্রেশার মেজার করি ডিরেক্টলি। এটা এখন হিউম্যান বিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় না, এটা এক্সপেরিমেন্টালি অনলি অ্যানিমেলসের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা একটু হিস্ট্রির দিকে তাকালে দেখতে পাবো যে 1733 খ্রিস্টাব্দে হর্স এবং ডগের ক্ষেত্রে একজন ব্রিটিশ যাজক ছিলেন তিনি হচ্ছে একটা প্রায় 9 মিটার লম্বা টিউব দিয়ে প্রথমে ব্লাড প্রেশার মেজার করার চেষ্টা করেছিলেন, এবং তখন তিনি ব্লাড প্রেশার ইউনিট হিসেবে ওয়েট অফ ব্লাড ইউজ করেছিলেন। দেন পয়সলি নামে একজন বিজ্ঞানী, তিনি টিউবটাকে 9 থেকে 1 ফিটে নিয়ে এসেছেন এবং হচ্ছে যে ব্লাড প্রেশার মেজার করার জন্য মার্কারিটাকে ইউজ করেছেন। দেন 1847-এ লিডুইং নামে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে যে মার্কারি কলামের উপরে একটা প্লট ইউজ করেছেন, যেখানে হচ্ছে কন্টিনিউয়াস রেকর্ডিং আমরা ব্লাড প্রেশার মেজার করার জন্য ভালো হয়েছিল, সফল হয়েছিল। দেন আমরা হচ্ছে যেখানে একটা রাবার টিউব ইউজ করলাম, অ্যানাস্থেশিয়া, ম্যানোমিটার এগুলো লাগে ব্লাড প্রেশার মেজার করার জন্য। এবং একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ান যার নাম ছিল ফ্লেভ, 1856 সালে তিনি প্রথম মানুষের দেহে ডাইরেক্ট মেথডটা অ্যাপ্লাই করেছিলেন। ডাইরেক্ট মেথডে কী করা হয় আসলে, আমরা অ্যানিমেলটাকে একটা সুইটেবল অ্যানাস্থেশিয়া দিব, সেখানে তার নেকটাকে ওপেন করে ট্রাকিয়া দিয়ে ট্রাঙ্কাল ক্যানুলা ইনসার্ট করব। সেই ট্রাঙ্কাল ক্যানুলা হচ্ছে রেসপিরেটরি পাম্পের সাথে কানেক্টেড থাকবে, যেন আমরা বাইরে থেকে রেসপিরেশনটাকে কন্ট্রোল করতে পারি। এছাড়া একটা ভেনাস ক্যানুলা থাকে, যেটা ফিমোরাল ভেইন দিয়ে ইনসার্ট করা হয়, এবং সেখান দিয়ে আমরা স্যালাইন ইনফিউজ করি, যেন আমাদের যে ব্লাডটা লস হয় এক্সপেরিমেন্টাল প্রসিডিউরে তা কম্পেনসেট করতে পারি। একটা ক্যারোটিড আর্টারিটাকে ক্যারোটিড করি আমরা, সেটা হচ্ছে মার্কারি ম্যানোমিটারের সাথে কানেক্টেড থাকে। একটা কাইমোগ্রাফ দিয়ে আমরা ব্লাড প্রেশারটাকে রেকর্ড করে থাকি। কিন্তু এটা আমরা ক্লিনিক্যালি এটা ইউজ করি না, কারণ সার্জিক্যাল মেথডের মাধ্যমে আমি আগেই বলেছি আমরা এটা এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে ইউজ করি। আমরা নর্মালি ব্লাড প্রেশার মেজার করার জন্য ইনডাইরেক্ট মেথড ইউজ করি। ইনডাইরেক্ট মেথডে আবার 3টা প্রকার আছে, তার মধ্যে অস্কালটেটরিটা বেস্ট, আমরা সেটার মাধ্যমে ব্লাড প্রেশার মেজার করি। ইনডাইরেক্ট মেথডটা আসলে 1896-এ রিবারকি নামে বিজ্ঞানী দুজন, তারা প্রথম হচ্ছে এটা ইন্ট্রোডিউস করেছিলেন। দেন হচ্ছে করটকফ 1905-এ এটাকে হচ্ছে যে শব্দ শোনার মাধ্যমে সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে সহজতর করেছেন। সেটা সম্পর্কে জানবো মেইনলি। এর প্রিন্সিপালটা কি, যখন when an external pressure is applied over the artery, blood flow through it is obstructed। যখন ব্লাড ফ্লো হচ্ছে আর্টারি দিয়ে কন্টিনিউয়াসলি, আমরা জানি স্ট্রিমলাইন মানে কি সবসময় একই রেটে, একইভাবে, একই ডিরেকশানে, একই ডিস্টেন্সে সে ফ্লো হবে। কিন্তু যখন আমরা এটাকে এক্সটার্নালি প্রেশার দিয়ে অকলোড করে দিব, তখন কিন্তু সে প্রেশার ফ্লোটা হ্যাম্পার হবে। ঠিক আছে, এখন যদি প্রেশারটা আমরা রিলিজ করে দিই, প্রথমে কি হয়, জেটের মতো একটা শব্দ হবে। স্ট্রিমলাইন ছিল, একই রকম ফ্লো ছিল, যখন বাধাপ্রাপ্ত হয়, যখন তোমরা দেখবা একটা
পানির ফ্লোর মধ্যে যদি কিছুটা দিয়ে রাখি বাধাপ্রাপ্ত করার জন্য কিছু একটা জিনিস, তখন কিন্তু সেই জায়গায় ব্লাড পানির ফ্লোটা কিন্তু একই রকম থাকে না, এখানে উল্টাপাল্টা ভাবে পানি চলাচল করতে থাকে। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের ব্লাড ভেসেলের মধ্যে হয়। আমার কিছু অ্যাপারেটাস লাগবে। ছবিতে আমরা স্পিগমোম্যানোমিটার স্টেথোস্কোপ দেখতে পাচ্ছি। আমরা সবাই জানবো স্পিগমোম্যানোমিটার মানে কি। স্পিগমো মানে পালস, ম্যানোস মানে থিন, মেট্রন মানে মেজার। আগে ফিজিশিয়ানরা ব্লাড প্রেশার মেজার করার আগে পালসটাকে মেজার করতে বলে এই নাম দেওয়া হয়েছিল। এটা প্রথমে হচ্ছে যে রিভারকি যারা ছিলেন তারা এটাকে আবিষ্কার করার পরে ইউজ করার পরে দেন হচ্ছে ভন রিকেল ইনগুইসেন সেটাকে ইমপ্রুভ করেছেন। এবং স্টেথোস্কোপ হচ্ছে স্টেথ মানে চেস্ট, স্কোপ মানে ইন্সপেক্ট। এটা হচ্ছে লেইনেক নামে একজন বিজ্ঞানী 1819 সালে এটা আবিষ্কার করেছেন। এটা একটা ফিগার, আমরা সব জায়গায় ফিগারগুলো দেখতে পাবো। ফিগারে আমরা বিভিন্ন মার্কিং করা আছে, এই মার্কিংগুলো আমাদের জানতে হবে কোনটার নাম কি। আর্ম কাফ, ম্যানোমিটার, এয়ার রিলিজিং বার, ইনফ্লেশন বাল্ব, এগুলো সব ইন বাল্ব। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টেথোস্কোপ। এটারও বিভিন্ন সবগুলো পার্ট জানতে হবে, যে এয়ার ট্রিপ কোনগুলো, বাইনারি কোনগুলো, ব্রেস কোনগুলো, টিউবিং কোনগুলো, চেস্ট পিস, ডায়াফ্রাম, বেল, এগুলো সবগুলো জানতে হবে। কি করতে হয় আমাদের প্রথমে প্রসিডিউরের ক্ষেত্রে আমরা কোথায় করব। আমরা নর্মালি ব্রাকিয়াল আর্টারিটাকে চুজ করি, এটা বেশি কনভিনিয়েন্স, এবং সেই জন্য আমরা লেফট আর্মকে প্রেফার করি, কারণ লেফট আর্মটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ। রাইটের ক্ষেত্রে কি হয়, এটা অ্যাওর্টার ডাইরেক্ট ব্রাঞ্চ হয়ে যায়। আচ্ছা, এছাড়া আমরা এছাড়া এখন হচ্ছে রিস্টে, ফিঙ্গারেও ব্লাড প্রেশার মেজার করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চলে এসেছে, কিন্তু সেগুলোর থেকে আমরা ব্রাকিয়াল আর্টারিটা প্রেফার করি, কারণ যত বেশি পেরিফেরালে যাব ব্লাড প্রেশার তত বেশি চেঞ্জ হবে। যেমন পেরিফেরালের দিকে কী হয়, আমার সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, ডায়াস্টোলিকটা কিন্তু কমে যায়। আচ্ছা, এখন আমরা আর্ম কার্ভ যে স্পিগমোমিটারটা দেখেছিলাম, যে কাপড়ের মতো অংশটা, সেটা হচ্ছে যে আমি আপার আর্মে বাঁধবো। হ্যাঁ, সেখানে আমার বিয়ার আর্ম হতে হবে, যে সেখানে কোনো টাইট কাপড় থাকা যাবে না। আমি একটা কমফোর্টেবলি সিটিং পজিশনে বা শুয়ে থাকবো। যদি আমি বেড রিডেন হই তাহলে শুয়ে ব্লাড প্রেশার হার্ট লেভেলে মেজার করবো। বসে থাকলে বসেও হার্ট লেভেলে আমি স্পিগমোমিটার টেবিলের উপর হাত রেখে রিল্যাক্সলি রাখবো। আমি মেন্টালি এবং ফিজিক্যালি রিল্যাক্স থাকবো। এখানে আমার আর্মের মধ্যে নট টু টাইট, নট টু লুজ। যদি খুব বেশি টাইট হয় আমি আর্টিফিশিয়ালি হাইপারটেনসিভ, আবার যদি লো হয় আর্টিফিশিয়ালি হাইপোটেনসিভ দেখাবে। এই জন্য নর্মালি সুন্দর করে অ্যাবভ দ্য কিউবিটাল ফোসার উপরে বাঁধবো। এটা হচ্ছে যে আমাদের কাফের সাইজটা কীরকম হবে। আর্ম ডায়ামিটার যা হবে তার থেকে 20% গ্রেটার থাকবে। আর্ম কাফের মধ্যে একটা রাবার ব্যাগ থাকে, সেই ব্যাগের কথা বলা হচ্ছে। রাবার ব্যাগটা হচ্ছে যে 24 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার এই সাইজের হয়ে থাকে ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে। যদি ওবেস পার্সন হয় তার ক্ষেত্রে ডায়ামিটারটা আরও একটু বেশি হবে। ওবেস পার্সনের ক্ষেত্রে যদি আমি নর্মালি অনেক ধরনের 3-4 রকমের কাফ ইউজ করতে হবে আমাদের বিভিন্ন চেম্বারে বা হসপিটালে। যদি না থাকে তখন ওবেস পার্সনের ক্ষেত্রে কিন্তু আর্মে না করে আমি 4 আর্মের ব্লাড প্রেশার মেজার করতে পারি। 4 আর্মের ব্লাড প্রেশার মেজার করলে কী হয়, আমি স্টেথোস্কোপটা রেডিয়াল আর্টারিতে রাখতে হবে। আচ্ছা, ইনডাইরেক্ট মেথডে হচ্ছে আমি 3টা মেথডে মেজার করব: পালপেটরি মেথড, অসকালটেটরি মেথড অ্যান্ড অসিলেটরি মেথড। অ্যাট ফার্স্ট পালপেটরি মেথড। পালপেটরি মেথডে প্রথমে আমাকে রেডিয়াল পালসটা ফিল করতে হবে। রেডিয়াল পালসটা ফিল করার পরে আমি পালস পেলাম, আমি কাফ লাগানো হওয়ার ফলে কাফের মধ্যে আমি হ্যান্ড পাম্প দিয়ে এয়ার ইনফ্লেট করে প্রেশারটাকে বাড়ানোর পরে একসময় দেখবো আমি পালস পাচ্ছি না। হ্যাঁ, দিস ইজ দ্য সিস্টোলিক প্রেশার। পালস না পাওয়ার পরেও আমি ফার্দার 20 মিলিমিটার আর হচ্ছে আরও বেশি ইনক্রিজ করব। এভাবে হচ্ছে তারপরে আমি এয়ার ইনফ্লেটে যে স্ক্রুটা আছে সেটা ছেড়ে দিয়ে এয়ার বের করে দিব। কিন্তু এখানে শুধুমাত্র আমি সিস্টোলিক বের করতে পারছি, আমি কিন্তু আমি কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেজার করতে পারছি না ইন পালপেটরি মেথড।
অসকালটেটরি মেথড, অসকালটেটরি মানেই হচ্ছে টু এক্সামিন বাই লিসেনিং, আমি সব কিছু শুনে আমাকে এক্সামিন করতে হবে। তো এখানে এক্ষেত্রে কী করতে হবে, আমি পালপেটরি মেথড সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করলাম, আমি জানলাম, তো আমাকে কি করতে হবে, তার থেকে আরও বেশি প্রেশার ইনক্রিজ করতে হবে, 20 মিলিমিটার পর্যন্ত ইনক্রিজ করব। তারপর হচ্ছে আমি খুব স্লো রেটে সেটাকে রিলিজ করব, 2 to 3 মিলিমিটার পার সেকেন্ডে আমি রিলিজ করতে থাকবো। রিলিজ করার আমি কিন্তু আর্টারি অকলোড করে দিলাম, ব্লাড ফ্লো হচ্ছে না, নো সাউন্ড। আমি যখন ডিফ্লেশন করব, এয়ার ছাড়তে থাকবো, একসময় কী হবে, জেটিং একটা শব্দ হবে, শব্দটা যখন শুরু হবে সেটা দিয়ে আমি বুঝবো আমার সিস্টোলিক ব্লাড প্রেশার। এটাকে আমি করটকফ সাউন্ড বলি। বিজ্ঞানী হচ্ছে নিকোলি করটকফ 1905-এ রাশিয়ান ফিজিশিয়ান ছিলেন, উনি এটা প্রথম শুনতে পেয়েছিলেন এবং নামকরণ করেছিলেন এবং আমাদেরকে জানিয়েছিলেন, এই জন্য তার নাম অনুসারে আমরা করটকফ সাউন্ড বলে থাকি। এটা হচ্ছে আর্টারিটা অকলোড করলাম, করার ফলে ব্লাড ফ্লো হচ্ছিল না, আমি অক্লুশন আস্তে আস্তে ছাড়ছি, শব্দ হচ্ছে, শব্দ একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ারটাই হচ্ছে আমি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরবো। এখানে আমি করটকফ সাউন্ডটাকে আমরা 5টা ভাগে ভাগ করি, 5টা ফেজ আছে। আমরা প্রথম ফেজে কি হয়, আমি ক্লিয়ার ট্যাপিং শব্দ পাবো। কি লেখাটা হচ্ছে এরকম, হোয়াইল ডিক্রিজিং প্রেশার ফ্রম আর্ম কাপ, অক্লুশন অফ দ্য আর্টারি ইজ রিলিভড and blood start flowing through the artery, first sound appear suddenly। হ্যাঁ, এভাবে হচ্ছে 15 মিলিমিটার পর্যন্ত আমি শব্দ পাবো। দিস ইজ দ্য সিস্টোলিক প্রেশার। এই নর্মালি হচ্ছে নর্মাল পার্সনের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার কত জানি অ্যাভারেজে 120 মিলিমিটার অফ মার্কারি, তো ওই সময়ই আমাদের প্রথম শব্দ পাবো। সেকেন্ড ফেজে কি হয়, অ্যাপিয়ারেন্স অফ মারমারিং সাউন্ড, সেখানে হচ্ছে যে ক্লিয়ার ট্যাপিং সাউন্ডটা মারমারিং হয়ে যায়, সেটা 15 মিলিমিটার পরে, 15 মিলিমিটার রিলিজ করার পরে। দেন থার্ড ফেজ হচ্ছে গং সাউন্ড, ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড সাউন্ড, এটা হচ্ছে পরবর্তী 20 মিলিমিটার অফ মার্কারি। ফোর্থ ফেজে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স অফ মাফেল সাউন্ড, এটা হচ্ছে পরবর্তী 5 মিলিমিটার। দেন হচ্ছে আমার ডিসঅ্যাপিয়ার অফ দ্য সাউন্ড, দিস ইজ দ্য ডায়াস্টোলিক প্রেশার। আমরা ফিফথ ফেজে যখন ডিসঅ্যাপিয়ার অফ সাউন্ড, সেটাকেই কিন্তু আমরা ধরবো ডায়াস্টোলিক প্রেশার। কেউ ফোর্থ ফেজ বলে থাকে, কিন্তু মোস্টলি আমরা ফিফথ ফেজটাকেই ধরে থাকবো। ফোর্থ ফেজও নিব, কখন নিব, ফোর্থ ফেজের সাউন্ডটা কখন আমাদের নিতে হবে। কজগুলো হচ্ছে যখন অ্যাওর্টিক রিগার্জিটেশন পেশেন্ট থাকবে বা আর্টারিওভেনাস ফিস্টুলা করলাম হেমোডায়ালিসিসের জন্য, অথবা প্রেগনেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হয়, ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাউন্ড হয় না কখনই, সব সময় একটা শব্দ হতে থাকে। এই জন্য আমি ফোর্থ ফেজটাকে নিব আমার এখানে ডায়াস্টোলিক প্রেশার হিসেবে। আর হচ্ছে এই যে আমি অসকালটেটরি মেথডে মেজার করলাম, সেটা কিন্তু নট এন্টারলি অ্যাকুরেট, গিভস ভ্যালু উইথিন 10% অফ দোজ ডিটারমাইন্ড বাই ডাইরেক্ট ক্যাথেটার মেজারমেন্ট ফ্রম ইনসাইড অফ দ্য আর্টারিজ। এটা হচ্ছে ছবি, যেখানে ইনডাইরেক্ট মেথডে আমি ব্লাড প্রেশার মেজার করছি স্ফিগমোম্যানোমিটার দিয়ে। স্ফিগমোম্যানোমিটারে ম্যানোমিটার দিয়ে আমি পালপেটরিটাও করছি, অসকালটেটরিটাও করছি। অসকালটেটরিটা আমাদের নয়েজি এনভায়রনমেন্টে আমি ইউজ করতে পারি না, কারণ শব্দটা হ্যাম্পার হবে। পালপেটরিটা আমি নয়েজি এনভায়রনমেন্ট ইউজ করতে পারি। একটা সমস্যা হয়, অসকালটেটরি গ্যাপটার নাম সাইলেন্ট গ্যাপ বলে থাকি। সেটা কি হয়, যদি আমি পালপেটরি মেথডে আগে না করে সরাসরি অসকালটেটরি মেথডে করি, তখন এই প্রবলেমটা হয়। এই কারণে আমাদের পালপেটরি মেথডটা আগে করে নিতে হবে। করে নেওয়ার পালপেটরি মেথডে যে ব্লাড প্রেশার পাবো, তার থেকে 20 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি প্রেশার বেশি ইনক্রিজ করতে হবে। তাহলে কি হয়, মাঝে মাঝে কি হয়, সিস্টোলিক ব্লাড প্রেশারের মাপার সময় কিছু একটা গ্যাপ হয়, আবার শব্দ হয়। এই জন্য হচ্ছে বেশি হলে ওই গ্যাপটা আমাদের যদি ধরতে পারি, তাহলে হচ্ছে যে আমরা কারেক্টলি ব্লাড প্রেশার মনিটর করতে পারবো। তাহলে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার আন্ডার এস্টিমেট হবে না, বা ডায়াস্টোলিক প্রেশারটা আমি ওভার এস্টিমেট করবো না। আমি যদি পালপেটরি মেথডটা আগে করি, দেন অসকালটেটরি মেথড করি, তাহলে হচ্ছে আমরা এই অসকালটেটরি গ্যাপটা প্রিভেন্ট করতে পারবো। অসকালটেটরি গ্যাপ হচ্ছে রিলেটেড টু ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস
and to increase arterial stiffness in hypertensive patient independent of age. অসিলেটরি মেথড, এই মেথডে হচ্ছে যে ইন্সপেকশন অফ অসিলেশন ইন স্প্রিং গজ মার্কারি ম্যানোমিটার ইন দ্য বেসিস অফ দিস মেথড। এখানে কি হয়, ইন দিস মেথডে প্রেশার কার্ভ ইজ ওয়ার্পড অ্যারাউন্ড the brachial artery and oscillation that are produced by pulsation are observed. The instrument is kept at heart level. এখানে যে প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে আমরা ইনক্রিজ সিস্টোলিক ব্লাড প্রেশারের দিকে, তখন হচ্ছে দ্য আর্টারি অক্লোড ডিউ টু কম্প্রেশন। অ্যাট দিস স্টেজ মার্কারি কলাম ম্যানোমিটার রিমেন স্ট্যাটিক। হলো না, যখন মার্কারি ম্যানোমিটার স্ট্যাটিক থাকবে তখন আমি প্রেশারটা কমিয়ে দিব, তখন তার অ্যাম্প্লিটিউড অ্যান্ড ডিউরেশন অফ অসিলেশন সাডেনলি বেড়ে যাবে। ওইটাই হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। তবে কমাতে থাকলে আস্তে আস্তে আবার সেটা মিনিমাইজ হয়ে যাবে, একদম স্ট্যাটিক হয়ে যাবে। দিস ইজ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা হচ্ছে যে ইনঅ্যাকুরেন্সির জন্য আমরা খুব বেশি ক্লিনিক্যালি প্র্যাকটিস করি না। দিস ইজ দ্য গ্রাফ presentation of oscillometric method. এখন কিছু ব্লাড প্রেশার মেশিন বের হয়েছে, অটোমেটিক ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট, যেগুলো হচ্ছে যে হোমে আমাদের নর্মাল পার্সনরা এটা ইউজ করে থাকে, যেখানে হচ্ছে যে একটা ফিক্সড একটা প্রেশার সে অ্যাডজাস্ট করে নেবে, করার ফলে ইনফ্লেশন হবে, ডিফ্লেশন হবে। এখানে মার্কারি ম্যানোমিটার অসিলেশন দেখে সে বুঝতে পারবে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখানে কিছু শব্দও সে শুনতে পাবে। এখানে আবার আমরা এখানে অটোমেটিক ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন, স্টেথোস্কোপের জায়গায় মাইক্রোফোনটা রিপ্লেস করি, যখন কর্কশ সাউন্ড শোনার জন্য প্রয়োজন। এইভাবে হচ্ছে যে অটোমেটিক অসকালটেটরি ডিভাইস, যেগুলোর মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মেজার। আরেকটাভাবে করা হয় আলট্রাসাউন্ড মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। সেখানে হচ্ছে যে আমার আলট্রাসাউন্ড ট্রান্সমিটার এবং রিসিভার থাকে ওভার দ্য ব্রাকিয়াল আর্টারি আন্ডার দ্য স্ফিগমোনোমিটার কাফ। এভাবে হচ্ছে যে আমরা অ্যাজ দ্য কাফ ডিফ্লেট দ্য মুভমেন্ট অফ আর্টারিয়াল ওয়াল অ্যাট সিস্টোলিক ব্লাড প্রেশার কজেস ড্রপলার ফেজ shift to the reflected ultrasound and diastolic pressure is recorded as the point at which diminution of the arterial motion occur. এভাবে আলট্রাসোনোগ্রাফি করে থাকি। নর্মালি হচ্ছে ইনফ্যান্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি বেসে করে থাকি। এছাড়াও হচ্ছে যাদের ক্ষেত্রে আমরা ফেইন্ট কর্কশ সাউন্ড শুনে থাকি, মাস্কুলার অ্যাট্রোফি থাকলে, কিংবা হচ্ছে অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স দেখার জন্য, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের ক্ষেত্রে আমরা এইভাবে ব্লাড প্রেশার আলট্রাসনিক বেস ব্লাড প্রেশার মেজারমেন্টে করে থাকি। দিস ইজ দ্য ফিগার। এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা 40 to 500 হার্জের মধ্যে হয়ে থাকে। আলট্রাসনিক বেস ব্লাড প্রেশার মেজারমেন্টে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ওপেনিং এবং ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। এটা হচ্ছে যে আমার নয়েজ ফ্রি এনভায়রনমেন্টের প্রয়োজন, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে সাবজেক্ট যদি কিছু মুভমেন্ট করা যাবে না এবং মুভমেন্ট ফ্রি থাকতে হবে, তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। থ্যাংকস ফর ইউর পেশেন্স।